বন্ধুরা, গত ক্লাসে আমরা ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর সেই সংক্রান্ত কিছু ম্যাথ প্রবলেম করেছিলাম। আজকের ক্লাসে আমরা লেন্জের সূত্র দিয়ে আমাদের আলোচনা শুরু করব। তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটা বৃত্তাকার বদ্ধ কুণ্ডলী রয়েছে, রাইট? এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। দেখতেই পাচ্ছ তড়িৎ প্রবাহের দিকগুলো কোন দিকে। তো এখন এই তারে তড়িৎ প্রবাহের দরুন আমরা জানি এর চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আমাদের এখন একটা টার্গেট রয়েছে। টার্গেটটা কি? সেটা হচ্ছে এই বদ্ধ কুণ্ডলীটার মধ্যে যে তলটা রয়েছে, আমি যেটার উপরে লেজার পয়েন্টারটা ঘোরাচ্ছি, এই জায়গাটার মধ্যে তড়িৎ প্রবাহের দরুন যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে, সেই চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে? সেই চুম্বক ক্ষেত্রের দিকটা কি নর্থ মেরুর দিকে হবে? নর্থ মেরু যেরকম আচরণ করে সেরকম হবে, নাকি দক্ষিণ মেরু মানে সাউথ মেরু যেরকম আচরণ করে সেরকম হবে? তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের গত চ্যাপ্টারে পড়ে আসা ফ্লেমিং এর ডান হস্ত নীতি, যেটা দিয়ে আমরা আসলে চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতাম, সেই ডান হস্ত নীতিটা প্রয়োগ করব। আমরা শিখে এসেছিলাম যে ডান হাতটাকে এরকম মুষ্টিবদ্ধ করে বৃদ্ধা আঙ্গুলটা স্থাপন করতে হবে কোথায়? তড়িৎ প্রবাহের দিকে। আর বাকি আঙ্গুলগুলো বাঁক খেয়ে চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তাহলে এইভাবে যদি আমি তড়িৎ প্রবাহের দিকে আমাদের ডান হস্তটাকে স্থাপন করি, তাহলে দেখা যাচ্ছে যে এই বদ্ধ কুণ্ডলীটার বাইরের অংশগুলোতে আমাদের এই যে পেঁচানো আঙ্গুলগুলো সেগুলো ঢুকছে, আর ভেতরের অংশটাতে পেঁচিয়ে আবার এই দিক দিয়ে কি ঢুকছে, ভেতরের থেকে বাইরের দিকে আসছে। সো এদিকে হচ্ছে ভেতরের দিকে ঢুকছে, আর এদিকে ভেতর থেকে বাইরের দিকে আসছে। তার মানে আমি যদি ডট ক্রস দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে এর চারপাশের অংশগুলোতে আসলে কি তৈরি হয়ে রয়েছে? ক্রস চুম্বক ক্ষেত্র, দ্যাট মিনস অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র, যেটা আসলে ভেতরের দিকে চুম্বক ক্ষেত্র নির্দেশ করছে। আর ভেতরের অংশগুলোতে আঙ্গুলটা যেরকম পেঁচিয়ে বাইরের দিকে চলে এসেছে, ভেতরের অংশগুলোতে মানে এই জায়গাগুলোতে ডট চুম্বক ক্ষেত্র, অর্থাৎ ভেতর থেকে বাইরের দিকে মানে বহির্মুখী চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে রয়েছে। তাহলে আমরা দেখলাম এন্টি ক্লকওয়াইজ প্রবাহের দরুন একটা তারের মধ্যে কি ধরনের চুম্বক ক্ষেত্র থাকতে পারে। আমরা দেখেছি এর মধ্যে কি ধরনের চুম্বক ক্ষেত্র থাকতে পারে? ডট ধরনের। এখন এটাকে একটু উত্তর মেরু দক্ষিণ মেরুর সাথে চলো তুলনা করা যাক। উত্তর মেরু দক্ষিণ মেরুর সাথে কিভাবে আমরা তুলনা করতে পারি? আমরা এই ফিগারটা যদি দেখি, এটা কিন্তু আমরা চতুর্থ অধ্যায়ে অলরেডি দেখে এসেছি, রাইট? চতুর্থ অধ্যায়ে এই ফিগারটা আমরা পড়েছি। এই ফিগারটার ব্যাপারটা কি? এই ফিগারটার ব্যাপারটা হচ্ছে একটা চুম্বক, দণ্ডচুম্বক নিয়ে আমরা যদি একটা খাতার পৃষ্ঠে অর্ধেক প্রবেশ করিয়ে রাখি, তাহলে তার নর্থ মেরুটা যদি বাইরে থাকে, তাহলে যেই সিনারিওটা আমরা দেখছি। তো এইখানে একটা জিনিস আমি তোমাদের একটু তুলনা করতে যেটা বলবো সেটা আমি একটু হাইলাইটার দিয়ে দাগ দিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা আমি হাইলাইটার দিয়ে মার্ক করলাম, আচ্ছা আমি কালার দিয়ে মার্ক করে দিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। সো আমি যেই জায়গাটা মার্ক করলাম, এই জায়গাটার কথা আর এই জায়গাটার কথা দেখো একই রকম না অনেকটা? এইখানে নর্থ মাথায় কি হচ্ছিল? নর্থ মাথা থেকে চুম্বক ক্ষেত্রগুলো বাইরে বেরোচ্ছিল, আর বাইরে বের হয়ে দেন ডান দিক দিয়ে ভেতরের দিকে ঢুকে যাচ্ছিল। জিনিসটা কি এরকম না অনেকটা? সো আমি জুম করে তোমাদের দেখাই, ইরেজ করে সবকিছু, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আমরা যদি এখানে দেখতে চাই তাহলে দেখো আমাদের এই জায়গাটার মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখো এই অংশটা কিন্তু কিসের মতন কাজ করছে? এই অংশটা একদম মাথার এই অংশটা কাজ করছে কিন্তু আমার যে কুণ্ডলী তলটা রয়েছে সেই কুণ্ডলী তলের মধ্যের অংশের মতন, অর্থাৎ নর্থের জায়গাটা। কারণ এখান থেকে অ্যাকচুয়ালি বের হচ্ছে, দেখো সবগুলো চুম্বক ক্ষেত্র ভেতর থেকে বাইরের দিকে বের হচ্ছে, মানে ডটের মতন। আর বাম পাশে ডান পাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কি? সেগুলোর মধ্যে ভেতরে ঢুকছিল, এখান থেকে তো ভেতর থেকে বাইরে বেরোচ্ছে, আর এই জায়গাগুলোতে বাইরে থেকে বরং ভেতরের দিকে ঢুকছে, রাইট? অ্যারোগুলো দেখলে তোমরা বুঝতে পারছো। তার মানে এই জায়গাটাকে কিন্তু আমরা তুলনা করতে পারি কিসের মতন? এই জায়গাটাকে আমরা তুলনা করতে পারি যে এই জায়গাটার মধ্যে আসলে নর্থ পোল সৃষ্টি হয়ে আছে, এটা আমরা চিন্তা করতে পারি। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু জেনে গেলাম যে অভ্যন্তরের কোনো জায়গায় বদ্ধকুণ্ডলীর মধ্যে যদি অ্যান্টিক্লকওয়াইজ ফ্লো হয়, তাহলে তার অভ্যন্তরের কোনো জায়গায় যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেই চুম্বক ক্ষেত্রটা কিসের মতন? সেই চুম্বক ক্ষেত্রটা আমার চুম্বক উত্তর মেরু যেভাবে চুম্বক ক্ষেত্র তৈরি করে সেটার মতন, রাইট? জাস্ট এই মাথাটা আমার ভেতরের অংশটার মতন কাজ করছে। সো আমরা এখান থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি। সেই সিদ্ধান্তটা কি? কোনো বৃত্তাকার বদ্ধকুণ্ডলীতে বা কোনো বদ্ধকুণ্ডলীতে যদি আমাদের অ্যান্টিক্লকওয়াইজ ফ্লো আমরা দেখি, মানে
ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহটা থাকে, তাহলে এর যে কুণ্ডলী তলটা রয়েছে সেই কুণ্ডলী তলে চুম্বক উত্তর মেরুর মতন সে গঠন করে থাকবে। এটা তার চুম্বক ক্ষেত্র থেকে আমরা বুঝতে পারি। সো চুম্বক উত্তর মেরু ঠিক যেইভাবে চুম্বক ক্ষেত্র তৈরি করে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ বিশিষ্ট বদ্ধ কুণ্ডলীর তল, যে পাশ থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ আমরা পাবো, সেই পাশটা আমাদের কাছে চুম্বক নর্থ মেরুর মতন আমরা তুলনা করতে পারি। সো এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট তোমরা আঁকাটা কি দেখেছো, আমরা আগের স্লাইডে নর্থ লিখেছি, আর এই আঁকাটাকে কিন্তু আমরা একটু পরের স্লাইডে এনটাকে বাঁকা করে দেখেছি। এনটাকে বাঁকা করে লেখার পরে তারপরে আমরা এই মাথায় একটা অ্যারো দিয়ে দিলাম, এই মাথায় একটা অ্যারো দিয়ে দিলাম। দেখো তো এই ফ্লোটা কিসের মতন, এই ফ্লোটা অ্যান্টি ক্লকওয়াইজের মতন, রাইট? এটা হচ্ছে মনে রাখার শর্টকাট টেকনিক। তো আমাদের এন লিখলেই কিন্তু বুঝতে পারি যে এন পোল মানে নর্থ মেরু গঠন করার জন্য আমার কোনো বদ্ধকুণ্ডলিতে কি ধরনের প্রবাহ দরকার। সো এন লিখলাম একটু বাঁকা করে, তারপরে এই মাথায় একটা অ্যারো দিয়ে দিলাম, এই মাথায় একটা অ্যারো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছি যে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো এর জন্য, অর্থাৎ নর্থ মেরু সৃষ্টি হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো এর জন্য। সো এই পর্যন্ত তো আমাদের আলোচনা ক্লিয়ার, রাইট? এরপরে আমরা চলে আসবো আমাদের ক্লকওয়াইজের জন্য সেম কাজটা করব। এখন যে বদ্ধকুণ্ডলীটা দেখতে পাচ্ছ সেটার মধ্যে আমরা এমন এক জায়গা থেকে দেখছি যেখান থেকে আমাদের দেখলে মনে হচ্ছে এর মধ্য দিয়ে কি ফ্লো হচ্ছে, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, দেখতেই পাচ্ছ। সো এটার জন্য একই রকম ভাবে চলো আমরা চুম্বক কোন মেরুর মতন সে আচরণ করে সেটা দেখে নিই। তো আমরা প্রথমত কি করি, ফ্লেমিং এর ডান হস্ত নীতি অনুসারে আমরা চৌম্বক ক্ষেত্রের দিকগুলো দেখে নিই। সো ডান হস্ত নীতি অনুসারে আমি বৃদ্ধাঙ্গুলটা এমন ভাবে স্থাপন করলাম যেন তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে বৃদ্ধাঙ্গুলটা সেই দিকে মুখ করে থাকে, আর বাকি আঙ্গুলগুলো আমার চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে, রাইট? পেঁচানো আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ। সো এই আঙ্গুলগুলো থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে ভেতরের অংশটার মধ্যে এই আঙ্গুলগুলো যেহেতু প্রবেশ করছে আর বাইরের অংশগুলোতে এই আঙ্গুলটা পেঁচিয়ে বাইরে বের হচ্ছে, সো আমরা বলতে পারি যদি কোনো বদ্ধকুণ্ডলীতে আমার যেই পৃষ্ঠ থেকে দেখলে ক্লকওয়াইজ প্রবাহ হচ্ছে বলে মনে হয়, সেই পৃষ্ঠের তলে আমরা ক্রস চুম্বক ক্ষেত্র পাবো, জাস্ট আঙ্গুলের প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারি। আর সেই কুণ্ডলী তলের বাইরের অংশে আমরা ডট চুম্বক ক্ষেত্রের মতন আচরণ দেখব। দ্যাট মিনস আমরা এই জায়গাটার মধ্যে যে চুম্বক ক্ষেত্রগুলো পাচ্ছি সেগুলো অন্তর্মুখী, আর এই জায়গায় যে চুম্বক ক্ষেত্রগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে বহির্মুখী। তাহলে আমরা জেনে গেলাম ক্লকওয়াইজ প্রবাহ বিশিষ্ট কোনো বদ্ধকুণ্ডলীর জন্য কুণ্ডলী তলে কি ধরনের চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আমরা দেখেছি অন্তর্মুখী তৈরি হয় ভেতরে আর বহির্মুখী তৈরি হয় বাইরে। এইটাকে এখন চলো নর্থ সাউথের সাথে তুলনা করা যাক, নর্থ পোল সাউথ পোলের সাথে তুলনা করা যাক। সো আমরা এটার ক্ষেত্রে সাউথ পোলের সাথে মিলটা আসলে পাই। আমরা ঠিক আগেরটার মতন এখন যদি একটু এই জায়গাটাতে ফোকাস করি, তোমরা একটু এই জায়গাটাতে ফোকাস করো। এইখানে আমি যে জায়গাটাতে মার্ক করলাম সেই জায়গাটা আর এই জায়গাটা কি একই রকম না? একটু চিন্তা করে দেখো, আমাদের এখানে কি বাইরে থেকে ডট আকারে, দ্যাট মিনস ক্রস বহির্মুখী আকারে চুম্বক ক্ষেত্রগুলো বাইরে এসে তারপরে ভেতরের দিকে ঢুকছিল, ভেতরের দিকে এখানে হচ্ছে ভেতরের দিকে ঢুকছে। সো জিনিসটা কি এরকম না, জাস্ট বাইরে থেকে এই জায়গায় ভেতরের দিকে ঢুকছিল। দ্যাট মিনস এই অংশটা কার মতন কাজ করছে? এই অংশটা সাউথ পোলের মাথাটার মতন কাজ করছে, কারণ সাউথ পোলের মাথার ক্ষেত্রেও কিন্তু তাই দেখি আমরা, এখানে এসে সবগুলো চুম্বক ক্ষেত্র প্রবেশ করে আর বাইরে থেকে বহির্মুখীর মতন করে চুম্বক ক্ষেত্রগুলো আসতে থাকে, মানে এইরকম করে এসে এই জায়গাটার মধ্যে কিন্তু প্রবেশ করছে, রাইট? সো আমাদের এই কনসেপ্টটা থেকে কিন্তু আলোচনায় আসতে পারি এরকম যে আমাদের কোনো একটা বদ্ধকুণ্ডলীতে যদি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ থাকে তাহলে এর কুণ্ডলী তলে কি ধরনের চুম্বক মেরু আমরা দেখতে পাবো, কি ধরনের চুম্বক মেরুর মতন আচরণ, সেটা হচ্ছে দক্ষিণ মেরুর চুম্বক দক্ষিণ মেরুর মতন আচরণ, অর্থাৎ সাউথ পোলের মতন আচরণ আমরা দেখতে পাবো। সো আমরা এই আলোচনাটা থেকেও কিন্তু আমরা এরকম একটা শর্টকাট দাঁড় করিয়ে ফেলতে পারি যে আমাদের চুম্বক দক্ষিণ মেরু গঠন করতে হলে বা গঠিত হতে হলে আমাদের কোনো বদ্ধকুণ্ডলীতে কি ধরনের প্রবাহ দরকার। আমরা যদি এস লিখি, এস লিখে এস এর এই মাথায় একটা ক্রস অ্যারো দিয়ে দিই, এস এর এই মাথায় একটা অ্যারো দিয়ে দিই, তাহলে দেখো তো এই অ্যারোগুলোকে মিলিয়ে দিলে এই অ্যারোগুলো কিসের মতন, ক্লকওয়াইজের মতন আচরণ করছে, মানে ক্লকওয়াইজের মতন দেখাচ্ছে। সো এটাই কিন্তু একটা শর্টকাট হয়ে গেল যে তোমার কাছে যদি জানতে চায় যে চুম্বক দক্ষিণ মেরু গঠন করতে হলে কোনো বদ্ধকুণ্ডলীতে কি প্রবাহ দরকার, তুমি বলতে পারো যে কোনো বদ্ধকুণ্ডলীতে দক্ষিণ মেরু তৈরি হতে হলে তার মধ্যে আসলে ক্লকওয়াইজ প্রবাহ দরকার, কারণ এস লিখলা, এস লিখে এখানে অ্যারো দিলা, এখানে অ্যারো দিলা। সো এটা একটা শর্টকাট মনে রাখার। সো এই মনে রাখার শর্টকাট থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাউথ পোল তৈরির জন্য ক্লকওয়াইজ প্রবাহের দরকার পড়ে। সো এখান থেকেই আসলে আমরা এই দুইটা জিনিস শিখলাম। তাহলে আমরা দুইটা জিনিস কি কি শিখলাম? অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ কোনো কুণ্ডলী তলে
চুম্বক উত্তর মেরু গঠন করে, আর ক্লকওয়াইজ প্রবাহ কোনো কুণ্ডলী তলে কি গঠন করে? চুম্বক দক্ষিণ মেরু গঠন করে। তো এই আলোচনাগুলো শেখার পরে এখন আমাদের লেঞ্জের সূত্রটা আমরা সহজে শিখতে গেলে। সো আমাদের এখন একটা কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার করা বাকি আছে লেঞ্জের সূত্র শেখার আগে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যে বদ্ধ কুণ্ডলী দেখলাম তার মধ্যে দেখলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো এর জন্য এক ধরনের চুম্বক মেরু গঠিত হয়, আর ক্লকওয়াইজ ফ্লো এর জন্য আরেক ধরনের চুম্বক মেরু গঠিত হয়। এখন অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাপারটা কিন্তু আপেক্ষিক মানে তুমি কোন দিক থেকে দেখছো সেটার উপর ডিপেন্ড করে। যেমন একটাই তার, এখানে একটাই বদ্ধকুণ্ডলী, এই বদ্ধকুণ্ডলীটাকে আমরা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, সো এই পাশটা যদি ঘুরিয়ে দেখি তাহলে দেখো এই পাশটা ঘুরিয়ে দেখলে এই পাশ থেকে তোমার মনে হচ্ছে নর্থ পোল, দ্যাট মিনস অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো। আবার এই পাশ থেকে দেখলে তোমার কাছে মনে হচ্ছে সাউথ পোল। সো তোমরা কিন্তু এরকম ঘুরিয়ে যদি দেখো তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে জিনিসটা তোমরা এরকমই দেখতে পাবে যে একদিক থেকে তোমার কাছে মনে হবে নর্থ পোল, আরেক দিক থেকে দেখলে তোমার কাছে মনে হবে সাউথ পোল। সো এই জায়গাটা কিন্তু আমাদের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, রাইট? সো এখানে কিন্তু কোনো এরকম বলতে পারবো না যে একটা ক্লকওয়াইজ ফ্লো বিশিষ্ট বদ্ধকুণ্ডলী, কারণ ক্লকওয়াইজ ফ্লো বিশিষ্ট বদ্ধকুণ্ডলী এটা এক পাশ থেকে দেখলে, অন্য পাশ থেকে ওই কুণ্ডলীটাকে দেখলেই কিন্তু আমরা ক্লকওয়াইজ ফ্লোটাকে অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে দেখবো। সো একই কুণ্ডলীকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়েই দেখাচ্ছি তোমাদের জন্য, যে এই পাশ দিয়ে দেখলে আমার কাছে মনে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আবার ঘুরে ওই পাশ দিয়ে দেখালে তোমার কাছে মনে হচ্ছে কি ক্লকওয়াইজ। সো আমরা তাহলে কি কনক্লুশনে আসতে পারি এখান থেকে, যে নর্থ পোল আর সাউথ পোল যে গঠনের ব্যাপারটা সেটা কিন্তু এক পাশ থেকে নর্থ পোলের মতন, আরেক পাশ থেকে সাউথ পোলের মতন আসলে আমরা দেখতে পাবো। সো এই জায়গাটা থেকে আমরা একটু যদি আলোচনা করি, তার মানে এইখানে যদি নর্থ পোল তৈরি হয়ে থাকে, জিনিসগুলো আসলে চুম্বক ক্ষেত্রটা এভাবে তৈরি হয়, রাইট? এই জায়গা থেকে তৈরি হয় এরকম, রাইট? সো আমাদের চুম্বক ক্ষেত্রটা এদিক থেকে নর্থ পোল থেকে যেহেতু বাইরের দিকে বের হয়, সো বাইরের দিকে বের হচ্ছে, আর সাউথ পোলে যেহেতু ভেতরের দিকে প্রবেশ করে তাহলে ভেতরের দিকে প্রবেশ করছে। তার মানে এই পাশটা নর্থ পোলের মতন আর এই পাশটা সাউথ পোলের মতন কাজ করছে, জাস্ট একটা চুম্বকের মতনই। কিন্তু দণ্ড চুম্বকের ক্ষেত্রেও কি একটা নর্থ মাথা থাকতো, একটা সাউথ মাথা থাকতো। সো নর্থ মাথা থেকে চুম্বক ক্ষেত্র রেখাগুলো এইভাবে গমন করতো, ঠিক এরকমই কিন্তু একটা বদ্ধ কুণ্ডলী তলের ক্ষেত্র আমরা একই রকমের নেচার দেখতে পারি। সো আমরা কিন্তু এই আলোচনাটা যদি জানি তাহলে কিন্তু আমাদের এই আলোচনাটা ক্লিয়ার, যে আমরা আসলে একটা কুণ্ডলীতে, বদ্ধ কুণ্ডলীতে এক পাশ থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো দেখবো, দ্যাট মিনস এক পাশ থেকে আমরা চুম্বক উত্তর মেরু থেকে গঠন করে থাকতে দেখবো, আর আরেক পাশ থেকে যদি আমি চোখ দিয়ে দেখি তাহলে ক্লকওয়াইজ ফ্লো দেখবো, দ্যাট মিনস আমি চুম্বক দক্ষিণ মেরু গঠন করে থাকতে দেখবো। সো এই জিনিসটা কি সম্পূর্ণ আপেক্ষিক, এক পাশ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, আরেক পাশ থেকে ক্লকওয়াইজ আমার মনে হবে। সো এই তার মানে এক পাশ থেকে আমার নর্থ, আরেক পাশ থেকে আমার সাউথ গঠন করে চুম্বক বদ্ধকুণ্ডলী তলটা থাকবে। সো এখন আমরা চলো আমাদের লেঞ্জের সূত্র চলে আসি। লেঞ্জের সূত্রটা প্রথমে পড়ে শোনাই। সো আমরা বইয়ে যদি দেখি লেঞ্জের সূত্রটাকে কি লেখা থাকে, বইয়ে এই লেখাটাই লেখা থাকে, যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক প্রবাহের দিক এমন হয় যে তা যে কারণে সৃষ্টি সে কারণকেই বাধা দেয়। আমি শিওর করে বলতে পারি তোমরা যারা প্রথমবারের মতন লেঞ্জের সূত্রটা মাত্র আমার মুখ থেকে শুনলে তারা কিছুই বুঝুন লেঞ্জের সূত্রটা কি বুঝিয়েছে। আমরা বলেছিলাম লেঞ্জের সূত্র করেটা কি। লেঞ্জের সূত্র হচ্ছে আবিষ্ট যে প্রবাহটা তৈরি হয়, এই আবিষ্ট প্রবাহটা কোন দিকে তৈরি হয় সেই দিকটাকে যাচাই করে দেয়, রাইট? আবিষ্ট প্রবাহের দিকটাকে সে যাচাই করে দেয়। তো এইখানে কি লেখা আছে আবার, যে আবিষ্ট প্রবাহটা যে কারণে সৃষ্টি হবে দিকটা এমনভাবে নির্ধারিত হবে যেন আবিষ্ট প্রবাহটা যে কারণে সৃষ্টি হবে সেই কারণকেই সে বাধা দিবে। মানে জিনিসটাকে আমি যদি একটু ভাষায় বুঝিয়ে বলতে চাই তাহলে জিনিসটা এরকম, যে একটা ফ্যামিলিতে একটা ছেলে জন্ম নিল, জন্ম নেওয়ার পরে সে তার বাবাকে হত্যা করলো। তার মানে যার ছেলেটা কার কারণে সৃষ্টি হয়েছে, বাবার কারণে, আর সে জন্ম হওয়ার পরে বাবাকে হত্যা করেছে, দ্যাট মিনস সে তার সৃষ্টির কারণকেই আসলে ধ্বংস করেছে। সো এটার সাথে দিকটাকে আমরা কিভাবে আনতে পারি, সো এই জায়গায় মজার একটা ব্যাপার আছে। সো আমরা যদি একটু ধারাবাহিকভাবে চিন্তা করি তাহলেই দেখবো যে লেঞ্জের সূত্র আসলে এই কথাটার মাধ্যমেই আমার চুম্বক ক্ষেত্রের চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে যে আবিষ্ট তড়িৎ প্রবাহটা তৈরি হচ্ছে সেটার দিকটাকে যাচাই করে দিতে পারে, জাস্ট এই কথাটার মাধ্যমে। কিভাবে এটা একটু দেখি। আমরা এখানে একটা গৌণ কুণ্ডলী নিলাম, অর্থাৎ ব্যাটারি ছাড়া কুণ্ডলী নিলাম, আর একটা দণ্ড চুম্বক এখানে নিলাম, দণ্ড চুম্বকের চুম্বক ক্ষেত্র রেখাগুলো দেখতে পাচ্ছ। সো আমরা যদি এখন নর্থ পোলটাকে তার কাছে নিই, অবভিয়াসলি এখানে কি তৈরি হবে, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, দ্যাট মিনস এই জায়গাটার মধ্যে আমার আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, রাইট? সো আমি যদি নর্থ পোলটাকে তার কাছে নিই তাহলে আমি এই জায়গায় আবিষ্ট তড়িৎ প্রবাহ পেলাম। এখন আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে হবে এটা একটু ভালো করে দেখো। সেটা হচ্ছে আমরা যখন নর্থ পোলটাকে কাছে নিয়েছি তাহলে সৃষ্টির কারণ কি, নর্থ পোলকে কাছে নেওয়া। এখানে যে প্রবাহটা সৃষ্টি হয়েছে সৃষ্টিটার কারণ কি, আমরা নর্থ পোলটাকে কাছে নিয়েছি তাই তো সৃষ্টি হয়েছে, রাইট? এটাই সৃষ্টির কারণ।
চুম্বকের নট মেরুকে গৌণকুণ্ডলীর কাছে নেওয়ার কারণে এখানে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয়েছে। এখন যদি বাধা দিতে চায়, এই বদ্ধকুণ্ডলীটা তাকে বাধা দিতে চায়, তাহলে কি করবে? তাহলে তার সৃষ্টির কারণ, দ্যাট মিনস নর্থ মেরুকে যে কাছে নেওয়াটা ছিল সৃষ্টির কারণ, সেটাকে বিকর্ষণ করতে হবে। মানে আমরা নর্থ মেরুকে কাছে নিলাম, সৃষ্টি করলাম, আর সে চাবে কি ওইটাকে বাধা দিতে। দ্যাট মিনস সে নর্থকে ধাক্কা দিতে চাবে, সে নর্থকে দূরে সরিয়ে দিতে চাবে। আচ্ছা, তাহলে তার চুম্বকের নর্থ মেরুকে যদি ধাক্কা দিতে হয়, এই কুণ্ডলীটা যদি চুম্বকের নর্থ মেরুকে ধাক্কা দিতে চায়, তাহলে এই কুণ্ডলীটার মধ্যে এই পাশ দিয়ে কোন মেরু গঠন হয়ে থাকতে হবে? অবভিয়াসলি নর্থ মেরু, কারণ তার তো টার্গেট কি? লেঞ্জের সূত্র অনুসারে গৌণকুণ্ডলীর টার্গেট কি? গৌণকুণ্ডলীর টার্গেট হচ্ছে সৃষ্টির কারণকে বাধা দেওয়া। দ্যাট মিনস নর্থ মেরু যে আনছি আমরা তার কাছে, সেটাকে বাধা দেওয়া। আর নর্থ মেরুকে বিকর্ষণ করতে হলে, চুম্বকের নর্থ মেরুকে বিকর্ষণ করতে হলে তার একটা কি মেরু লাগবে? নর্থ মেরুই লাগবে, কারণ আমরা জানি নর্থ পোলকে বিকর্ষণ করে। তাহলে আমরা দেখলাম বাধা দিতে চাইলে এই বদ্ধকুণ্ডলীটার কি করতে হবে? চুম্বকের নর্থ মেরুকে বিকর্ষণ করতে হবে। তার মানে এই বদ্ধকুণ্ডলীটা নিজের মধ্যে কি মেরু তৈরি হয়ে থাকতে হবে? নিজের মধ্যে নর্থ মেরু তৈরি হয়ে থাকতে হবে। সো এখন সে চাচ্ছে নিজের মধ্যে নর্থ মেরু তৈরি করতে, কারণ তার টার্গেট ওকে বাধা দেওয়া। সো এই নর্থ মেরু তৈরি করতে চাইলে তার মধ্যে আমরা দেখেছি যে কোনো একটা বদ্ধকুণ্ডলী তলে নর্থ মেরু তৈরি হতে হলে তার মধ্যে কি ধরনের প্রবাহ লাগে? অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো লাগে। তার মানে সে কিন্তু তার মধ্যে যে আবিষ্ট প্রবাহটা তৈরি হবে, সেই প্রবাহের দিকটা কিরকম হবে? সেই প্রবাহের দিকটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো বিষয়টা। তাহলে দেখো জিনিসটা মজার না? সৃষ্টির কারণকে বাধা দিতে চাওয়া, এটা যদি আমরা বুঝি যে সৃষ্টির কারণটা কি, বাধা দিতে চাইলে তার কোন মেরু লাগবে, তাহলেই কিন্তু আমরা বুঝে যাব যে ওর মধ্যে আসলে কি প্রবাহ লাগবে। কি প্রবাহ মিনস কোন দিকে প্রবাহ লাগবে। সো আমরা কিন্তু এখান থেকে সিদ্ধান্ত করে ফেললাম যে লেঞ্জের সূত্রের মাধ্যমে আমরা জেনে গেলাম যে কোনো একটা বদ্ধকুণ্ডলীতে আমরা যদি নর্থ পোলকে কাছে নিই, তাহলে তার মধ্যে কি ধরনের প্রবাহ, কোন দিকে প্রবাহ তৈরি হবে? আমরা দেখে ফেললাম অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ তৈরি হবে। সো ধারাবাহিকভাবে তিনটা চিন্তা করব। সৃষ্টির কারণ কি, বাধা দিতে চাইলে বদ্ধকুণ্ডলী কি করতে চাইবে, তার মধ্যে কি মেরু দরকার, আর ওই মেরু দরকার হলে তার মধ্যে কি ফ্লো দরকার, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ। চলো এবার আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। আমরা যদি এখন নর্থ পোলটাকে দূরে নিতে চাই, সো নর্থ পোলটাকে যদি দূরে নিই, তখনও কিন্তু আমরা জানি ওর মধ্যে একটা কি তৈরি হবে? প্রবাহ তৈরি হবে। কারণ নর্থ পোলটাকে দূরে নিলেও তার মধ্যে ফ্লাক্সের একটা পরিবর্তন আসবে। এখন তো ফ্লাক্সের পরিমাণ বেশি, নর্থ পোলটাকে দূরে নিলে তার মধ্যে ফ্লাক্সের পরিমাণ একটা কমে যাবে, বাট পরিবর্তন তো বাড়া হোক কমা হোক পরিবর্তন, তার মানে ওর মধ্যে প্রবাহ তৈরি হবে। তখন কোন দিকে প্রবাহ তৈরি হবে? ধরো আমি নর্থ পোলটাকে দূরে নিলাম, তখন প্রবাহটা পাল্টে গেল কেন? এখনো যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে এই ক্ষেত্রে সৃষ্টির কারণ কি? নর্থ পোলটাকে দূরে নেওয়া, জাস্ট আগের সাইড থেকে এ সাইডের। এখন সৃষ্টির কারণ কি? চুম্বকের নর্থ মেরুকে দূরে নেওয়া। নর্থ মেরুকে যদি দূরে নেওয়া সৃষ্টির কারণ হয়, তাহলে ও বাধা দিতে চাইবে দূরে নেওয়াটাকে। তার মানে ও কি? ওকে ধরে রাখতে চাইবে। আমরা দূরে নিতে চাচ্ছি আর বদ্ধকুণ্ডলীটা তাকে ধরে রাখতে চাইবে। সো চুম্বকের নর্থ মেরুকে আকর্ষণ করতে চাইবে আসলে কে? এই বদ্ধকুণ্ডলীটা ধরে রাখতে চাইবে। তো আমরা একটা নর্থ পোলকে কুণ্ডলীর মাধ্যমে আকর্ষণ করাতে চাই, মানে কুণ্ডলীটা একটা নর্থ পোলকে আকর্ষণ করে ধরে রাখতে চাই। তাহলে কুণ্ডলীটার মধ্যে কি পোল সৃষ্টি হয়ে থাকতে হবে? সাউথ পোল, কারণ আমরা জানি নর্থ পোলকে আকর্ষণ করতে পারে একমাত্র কে? সাউথ পোল, রাইট? সো বদ্ধকুণ্ডলীটা নিজের মধ্যে সাউথ পোল তৈরি করে থাকবে। তার মানে কুণ্ডলীতে আসলে এস মেরু তৈরি হতে হবে। সো এস মেরু যদি তৈরি হতে হয়, তাহলে আমরা জানি এস মেরু তৈরি হতে হলে তার মধ্যে কি ধরনের প্রবাহ লাগবে? তার মধ্যে ক্লকওয়াইজ ফ্লো লাগবে। সো আমরা এই পাশ থেকে দেখলে তার মধ্যে আসলে ক্লকওয়াইজ ফ্লো সৃষ্টি হতে হবে। তার মানে আমরা কিন্তু জেনে গেলাম বন্ধুরা যে নর্থ পোলকে কাছে নেওয়ার সময় কোনো একটা বদ্ধকুণ্ডলীতে কোন দিকের প্রবাহ দরকার, নর্থ পোলকে দূরে নেওয়ার সময় একটা কুণ্ডলীতে কোন দিকের প্রবাহ দরকার। এই পাশ থেকে যদি আমরা দেখি, যেহেতু এই পাশ থেকে ঘটনাটা ঘটানো হচ্ছে, তাহলে সাউথ পোল তার মধ্যে তৈরি হতে হবে, ক্লকওয়াইজ তার মধ্যে ফ্লো হতে হবে। এই পাশ থেকে দেখলে কিন্তু ব্যাপারটা আবার উল্টা, কারণ আমরা দেখেছি অলরেডি যে আমাদের এই সাউথ পোল তৈরি হওয়াটা আর অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লোটা, এটা ডিপেন্ড করে কোন দিক থেকে আমরা দেখছি। এই পাশ থেকে দেখছি না এই পাশ থেকে দেখছি। যে পাশ থেকে আমি আনা নেওয়া করছি, সেই পাশ থেকেই কিন্তু আমি এই জিনিসগুলো ব্যাখ্যা করলাম। তাহলে বন্ধুরা আমরা কিন্তু লেঞ্জের সূত্রের মাধ্যমে জেনে গেলাম যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। জাস্ট এই কথাটার মধ্যে তিনটা ধাপ। সৃষ্টির কারণ কি, বাধা দিতে চাইলে করবে কি, আর তারপরের ধাপ হচ্ছে এই বাধা দিতে চাইলে যেটা সে করবে সেটার জন্য তার একটা মেরু লাগবে, আর ওই মেরুটা তৈরি হতে তার কোন দিকের প্রবাহ দরকার। সো আমরা কিন্তু এভাবেই আসলে এই কথাটার মাধ্যমেই, মানে লেঞ্জের সূত্রটার মাধ্যমেই আসলে জেনে যেতে পারি যে বদ্ধকুণ্ডলীর মধ্যে প্রবাহের দিক, আবিষ্ট প্রবাহের দিক
কোন দিকে হবে। সো আমরা লেঞ্জের সূত্রটাও তার মানে ক্লিয়ার করে ফেললাম। এখন আমরা চলে আসবো আমাদের একটা ফ্যারাডের দ্বিতীয় সূত্রটার মধ্যে। আমরা এই সূত্রটা পড়েছিলাম এপসাইলন ইকুয়াল টু n মডুলাস অফ d phi বাই dt। আমরা এখানে একটা মাইনাসও এনেছিলাম আমরা যখন ফ্যারাডের দ্বিতীয় সূত্র পড়ছিলাম, বাট তখন মাইনাসটার কথা আমি কি বলেছিলাম, মাইনাসটা লেঞ্জের সূত্র থেকে আসে। এখন আমরা এক্সপ্লেন করবো, এই যে লেঞ্জের সূত্রটা পড়ে ফেললাম আমরা, এখন মাইনাসটার সিগনিফিক্যান্সটা কি, মাইনাসটা কেন এসেছে। এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে আবিষ্ট বিভব এমনভাবে অর্জিত হবে যে ফ্লাক্সের যেই পরিবর্তনের কারণে আবিষ্ট বিভবটা সৃষ্টি হয়েছে সেই পরিবর্তনকেই যেন সে প্রশমিত করে। তাহলে জিনিসটা কি, সৃষ্টির কারণকেই বাধা দেওয়া, এটা কি আমরা আসলে একটু ভাষা থিওরিটিক্যালি বললাম, রাইট? তাহলে এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করি। ধরো আমরা কোনো একটা বদ্ধকুণ্ডলিতে চুম্বক ফ্লাক্স বাড়ানোর মাধ্যমে, আমরা জানি চুম্বক ফ্লাক্স বাড়ালেও তার মধ্যে আবিষ্ট বিভব তৈরি হবে, আবার চুম্বক ফ্লাক্স কমালেও তার মধ্যে আবিষ্ট বিভব বা প্রবাহ তৈরি হবে। আমরা কোনো একটা বদ্ধকুণ্ডলিতে চুম্বক ফ্লাক্স বাড়ানোর মাধ্যমে তার মধ্যে আবিষ্ট বিভব তৈরি করলাম, আবিষ্ট প্রবাহ তৈরি করলাম। তো তখন আমাদের যেই এপসাইলনটা তৈরি হবে, মানে আবিষ্ট বিভব তৈরি হবে বা আবিষ্ট প্রবাহ তৈরি হবে, সেটার ভূমিকা কি হবে? সেটার ভূমিকা হবে সে চাবে, সে যেহেতু চুম্বক ফ্লাক্স বৃদ্ধির কারণে তৈরি, সে চাবে যে চুম্বক ফ্লাক্সটা কমাতে, মানে সে তৈরি হয়ে যাবে চুম্বক ফ্লাক্সটাকে কমাতে। মানে এটা যদি পিতা হয়, এটা হচ্ছে সন্তান, আর ওই সন্তান যেই সন্তান চাবে যে পিতাকে হত্যা করতে, দ্যাট মিনস এখানে d5 বাড়ার কারণে যদি এপসাইলন তৈরি হয়, তাহলে d5 বাড়ার কারণে যেহেতু ও তৈরি হয়েছে, ও চাবে তৈরি হওয়ার পরে d5টাকে কমিয়ে ফেলতে। আবার ভাইস ভার্সা, উল্টাটাও বলা যায়, যদি d5 কমার কারণে এপসাইলন তৈরি হয়, তাহলে ও তৈরি হয়ে যাবে d5টাকে বাড়িয়ে রাখতে, কারণ ও তৈরি হয়েছিল d5 কমার কারণে, আর ও চাবে উল্টাটা, ও তৈরি হওয়ার পরে চাবে হচ্ছে d5টাকে বাড়িয়ে দিতে। সো এইভাবে কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি যে আসলে এই মাইনাসের ভূমিকাটা কোথায়। যদিও ম্যাথ করার ক্ষেত্রে বারবার বলি আমাদের এই মাইনাসটা দিতে হবে না, ম্যাথ করার ক্ষেত্রে আমরা এখানে মডুলাস সাইন দিয়ে ম্যাথগুলো করব। সো আমরা লেঞ্জের সূত্রটা কিন্তু মাইনাসটা যে লেঞ্জের সূত্রটা ফ্যারাডের সূত্রের মধ্যে নিয়ে আসে, সেটা কিভাবে নিয়ে আসে আর কি মিন করে সেটা আমরা দেখে ফেললাম। এখন আমরা চলো একটা কনসেপ্ট শিখবো। এই কনসেপ্টের আগে আমি তোমাদের সাথে একটা গল্প করব। আমি সাধারণত আমার ক্লাসে কোনো গল্প করি না, বাট আজকের ক্লাসে একটা গল্প করব, যে গল্পটার মাধ্যমে আসলে আমরা এখন যে এই সাইডে যে পড়াটা পড়বো সেই পড়াটা খুব সুন্দর করে মনে রাখতে পারি। তোমাকে একটা সিনারি চিন্তা করতে বলি। একটা বাসা ধরো আছে তোমাদের চারপাশের একটা জায়গায়, সেই বাসাটা পরিত্যক্ত। সেই বাসাটায় ধরো বিগত 10 বছর ধরে কেউ থাকে না, একটু ভৌতিক বাসা। ওই বাসাটার মধ্যে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই বিগত 10 বছর ধরে, মানে কোনো কারেন্ট নাই, কোনো বাল্ব নাই, সবকিছু কাটা, লাইন কাটা। তো ওই বাসাটার মধ্যে তুমি তোমার কয়েকটা বন্ধুকে নিয়ে চিন্তা করলে তোমরা ভ্রমণে যাবে। সো ওই বাসাটার মধ্যে তুমি ভ্রমণে গেলা। ভ্রমণে যাওয়ার পরে তোমাদের হাতে ধরে নাও পাওয়ারফুল চুম্বক ছিল, বা পকেটে পাওয়ারফুল চুম্বক ছিল, অনেক পাওয়ারফুল চুম্বক, যেটা হয়তো বাস্তবে এক্সিস্টই করে না, এরকম পাওয়ারফুল চুম্বক ছিল। সো এই চুম্বকটা নিয়ে তোমরা যখন বাসাটার মধ্যে ঢুকলা, তখন তোমরা দেখলা যে যেই বাসাটার মধ্যে বিগত 10 বছর ধরে কোনো কারেন্ট ছিল না, সেই বাসাটার মধ্যে তুমি ঢোকার মাধ্যমেই সেই বাসাটার মধ্যে কি তৈরি হচ্ছে, ঢুকলা তোমরা আর দেখলা যে বাতি জ্বলতেছে, নিপতেছে, আর দেখলা ফ্যান ঘুরতেছে আবার থামতেছে, এরকম। তোমরা কি সবাই ঘাবড়ে যাবে না? তোমাদের কাছে মনে হবে না আসলে এই বাসাটার মধ্যে ভূত আছে? হ্যাঁ, তোমাদের কাছে অবশ্যই এই জিনিসটা মনে হবে। আমি ইনফ্যাক্ট যদি মানুষের সাইকোলজিটা ব্যাখ্যা করি, মানুষ কেন ভয় পায়, মানুষ কখন ভয় পায়, মানুষ ভয় পায় আসলে যখন শক্তির নিত্যতা পালিত হয় না, তখনই ভয় পায়। কারণ শক্তির নিত্যতা কি বলে, যে শক্তি সৃষ্টি হতে একটা উৎস লাগবে, শক্তির একটা উৎস ছাড়া সৃষ্টি হতে পারে না, রাইট? তো তার মানে শক্তিকে আমরা সৃষ্টি করতে পারবো না চাইলেও, আর শক্তিকে চাইলে আমরা ধ্বংস করতে পারবো না। যদি উৎস ছাড়াই যদি দেখি আমরা শক্তি সৃষ্টি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কাছে মনে হবে কি যে এই জায়গাটার মধ্যে অবশ্যই ভূত রয়েছে। যেমন তোমরা যে বাসাটাতে গেলা, যাওয়ার পরে দেখলা পরিত্যক্ত বাসাটার মধ্যে কি হচ্ছে, বাতি জ্বলতেছে, অটোমেটিক বাতি জ্বলতেছে। তখন কিন্তু তোমরা অ্যাকচুয়ালি ভয় পেয়ে যাবে এর জন্য যে এখানে কোনো বৈদ্যুতিক উৎস নাই, বাট বিদ্যুৎ তৈরি হচ্ছে, মানে শক্তি অটোমেটিক সৃষ্টি হচ্ছে। তো এই জিনিসটা তো আসলে শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘন করছে বলেই তোমরা ভয় পাচ্ছ। যদি এমন হতো যে না এখানে বাতি ছিল, সুইচ জ্বালালা, বাতি জ্বললো, তখন তো কেউ ভয় পেত না, রাইট? কারণ তখন সবাই স্বাভাবিকভাবেই জানো যে বাতি যদি কানেক্টেড থাকে আর সুইচ যদি অ্যাক্টিভ থাকে, তখন আমরা যখন সুইচ অন করবো তখন আসলে আমরা বৈদ্যুতিক উৎস থেকে শক্তিটা কি দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি, তখন আমরা বাতি পেতেই পারি, তখন তো কেউ ভয় পাবো না। বাট উৎস ছাড়া যখন তৈরি হবে তখনই আমরা ভয় পাবো। দ্যাট মিনস শক্তি নিত্যতা সূত্র যখন লঙ্ঘন হবে তখনই কিন্তু আমরা ভয় পাবো। লেঞ্জের সূত্রটা কিন্তু আমার এই জিনিসটাকেই প্রুফ করে যে শক্তি সৃষ্টি হতে আসলে একটা উৎস লাগবেই। কারণ আমাদের এই যে বললাম, তোমরা বন্ধুরা পকেটে পাওয়ারফুল চুম্বক নিয়ে গেলা, যাওয়ার পরে দেখলা যে বাতি জ্বলতেছে, আসলে ঘটনাটা তো তোমরা এখন বুঝছো,
কিভাবে বুঝছো? তাড়িৎচুম্বক আবেশ ঘটনাটা পড়ার পরে যে তোমরা জানো একটা চুম্বককে যদি নাড়াচাড়া করানো হয়, তোমরা যেহেতু পকেটে চুম্বক নিয়ে যাচ্ছিলা, তোমরা হাঁটতেছিলা, নাড়াচাড়া করতেছিলা কার পাশে? ওই পরিত্যক্ত বাড়িটার সার্কিটগুলো মানে বদ্ধকুণ্ডলীগুলোর চারপাশে। সো তখন আসলে ওখানে একটু বিদ্যুৎ শক্তি তৈরি হয়ে গিয়েছে, কোনো উৎস ছাড়াই মনে হচ্ছে তৈরি হয়ে গিয়েছে, রাইট? সো এর জন্যই কিন্তু তোমরা ভয় পেয়েছো। সো লেঞ্জের সূত্রের মাধ্যমে আমরা বলবো যে আসলে ওইখানেও একটা উৎস ছিল। তোমরা যে পকেটে চুম্বক নিয়ে গিয়েছো, পকেটে চুম্বক নিয়ে যাওয়ার সময় ওখানেও কিন্তু একটা উৎস ছিল। কিভাবে উৎস ছিল সেটাই আমি এক্সপ্লেন করবো। সো আমরা তাড়িৎচুম্বক আবেশের ঘটনাটা আরেকবার দেখি। এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা বদ্ধকুণ্ডলী আছে। আমরা জানি নর্থ পোলটাকে তার কাছে নিলে এখানে কি তৈরি হবে? একটা তড়িৎ প্রবাহের তৈরি হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহ যেটা বলবো, ব্যাটারি ছাড়াই। তো এই যে এটা কি চিন্তা করতে পারো, পরিত্যক্ত বাড়িটা, এটা হচ্ছে তোমাদের পকেটে থাকা চুম্বকটা। এখন তোমরা যখন এগিয়ে যাচ্ছিলা তখন কিন্তু এই কুণ্ডলীটার মধ্যে আমরা জানি এমন দিকে প্রবাহ তৈরি হবে যেই প্রবাহটা আসলে কি যাবে? তোমাদেরকে বাধা দিতে চাইবে, রাইট? সো এইখানে তোমাদেরকে কিন্তু একটা ধাক্কা সে দিতে চাইবে, কারণ তোমাদের এখানে যদি নর্থ মেরু নিয়ে তোমরা কুণ্ডলীটার কাছে অগ্রসর হও, নর্থ মেরু নিয়ে তোমরা কুণ্ডলীটার কাছে অগ্রসর হইলা, তাহলে ও এমনভাবে প্রবাহ তৈরি করবে, অ্যান্টিক্লকওয়াইজ প্রবাহ, যেন এখানে নর্থ পোল তৈরি হয়ে থাকে, তোমাদের নর্থ মেরুটাকে যেন এই কুণ্ডলীটার নর্থ মেরুটা ধাক্কা দেয়। তাহলে জিনিসটা কি হচ্ছে? তুমি যাচ্ছ ডান দিকে আর তোমাকে ধাক্কা দেওয়া হচ্ছে বিপরীত দিকে, বাম দিকে। তারপরে তুমি ডান দিকে যাচ্ছ, আরো যাচ্ছ, তখন কি অ্যাকচুয়ালি করতেছো? তুমি চুম্বকের যে ধাক্কাটা মানে নর্থের যে বিকর্ষণটা, সেটার বিরুদ্ধেও তুমি কাজ করে করে সামনের দিকে যাচ্ছ না? সেটার বিরুদ্ধেও কিন্তু তুমি কাজ করে করে সামনের দিকে যাচ্ছ। তার মানে কি? তার মানে হচ্ছে চুম্বকের গতি যদি তুমি বজায় রাখতে চাও, মানে তুমি যদি সামনে আরো অগ্রসর হতে চাও, তাহলে কিন্তু তোমার অ্যাকচুয়ালি একটা বিকর্ষণ বলের বিরুদ্ধে বল প্রয়োগ করে সামনে যেতে হচ্ছে, রাইট? বিকর্ষণ বলের বিরুদ্ধে বল প্রয়োগ করে সামনে যেতে হচ্ছে। যদি এই বলটা না দিত, চুম্বকটা এই বিকর্ষণটা না করতো, লেঞ্জের সূত্র অনুসারে এই প্রবাহটা না তৈরি হতো, তখন কিন্তু তুমি যাওয়ার সময় কোনো বল আসতো না, মানে অ্যাটলিস্ট সামনে যাওয়ার ক্ষেত্রে কোনো বল তোমরা ফেস করতো না। অভিকর্ষ বল, অন্যান্য বল ফেস করতে, বাট সামনে যাওয়ার কারণে এই দিক থেকে কোনো ধাক্কা বল তোমরা ফেস করতে না। সো তোমরা যখন যাচ্ছ, যখন এই প্রবাহটা তৈরি হলো, তখনই কিন্তু এই ধাক্কা বলটা ফেস করতেছো, আর এই ধাক্কা বলের বিপরীতে তোমরা বল প্রয়োগ করে চুম্বকটাকে সামনের দিকেই নিয়ে যাচ্ছ। তার মানে এখানে তোমরা কিন্তু বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতেছো, তোমাদের কথা চিন্তা করে একটা বল প্রয়োগ করতেছো, আবার সামনের দিকে যাচ্ছ মানে কি একটা স্মরণও করতেছো। আমরা জানি বল থাকলে, স্মরণ থাকলে এই দুইটা কি করে? কৃতকাজ সম্পাদন করে। তার মানে তোমরা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট একটা কিন্তু কাজ সম্পাদন করতেছো, রাইট? কাছে নেওয়ার মাধ্যমে। আর এই যে কাজ সম্পাদন করতেছো, কাজ সম্পাদন করতে তোমরা একটা শক্তি ব্যবহার করতেছো। সেই শক্তিটা কি? তোমাদের শরীরের যে যান্ত্রিক শক্তি, রাইট? আমরা একটা যান্ত্রিক শক্তি তার মধ্যে ব্যবহার করতেছি আমরা সামনে যাওয়ার জন্য। আর এই যান্ত্রিক শক্তিটাই অ্যাকচুয়ালি কি? আমরা যান্ত্রিক শক্তিটা প্রয়োগ করতেছি। যান্ত্রিক শক্তিটা কই যাচ্ছে? যান্ত্রিক শক্তিটাই অ্যাকচুয়ালি এখানে কনভার্ট হয়ে যাচ্ছে কিসে? তড়িৎ শক্তিতে। সো আমরা তড়িৎচুম্বক আবেশ যে ঘটনাটা দেখলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি শক্তির একটা কনভার্সন, বাট শক্তির একটা সৃষ্টি না। কিন্তু একটা উৎস ছাড়া যে শক্তির সৃষ্টি আমরা বলছিলাম, সেরকম কিন্তু না। এখানে মনে হতে পারে কোনো ব্যাটারির উৎস নাই, তাও তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে। উৎস ছাড়া শক্তির সৃষ্টি মানে শক্তির নিত্যতা সূত্র ব্যাহত হচ্ছে বলে মনে হতে পারে তোমাদের, যে এখানে উৎস ছাড়াই শক্তি সৃষ্টি হতে পারে, কিন্তু আসলে কিন্তু না। আসলে উৎস কিন্তু আছে। উৎসটা কে? উৎসটা হচ্ছে তোমরাই। তোমরা যে সামনে যাচ্ছ বা চুম্বকটাকে কাছে নিয়ে যাচ্ছ, তখন আসলে তোমরা একটা বল প্রয়োগ করতেছো, একটা স্মরণ ঘটাচ্ছ, তোমরা একটা কাজ করতেছো, আর ওই কাজের জন্য দরকার একটা যান্ত্রিক শক্তি। আর ওই যান্ত্রিক শক্তিটাই অ্যাকচুয়ালি ইভেন্চুয়ালি কনভার্ট হচ্ছে কিসে? তড়িৎ শক্তিতে। তো আমরা যদি এই যান্ত্রিক শক্তিটা প্রয়োগ করা বন্ধ করে দিই, তাহলে কিন্তু তড়িৎ শক্তিটাও তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। আমি যদি থেমে যাই আর না যাই, ধরো ওই যে ভৌতিক বাড়িটাতে তুমি যাচ্ছিলা, যাওয়ার পরে দেখছো বাবা রে বাবা, এখানে তো একে তো বিদ্যুৎ জ্বলতেছে নিপতেছে, আবার আমাকে ধাক্কাও দিতেছে একটা অদৃশ্য শক্তি। তো তখন তোমরা যদি আর না যাও, থেমে যাও এই জায়গাটার মধ্যে, তখন কি আর তোমরা বিদ্যুৎ পাবা না? তখন কি তোমরা ধাক্কা পাবা না? তার মানে যখনই তুমি যান্ত্রিক শক্তি প্রয়োগ করছো, তখনই কিন্তু তড়িৎ শক্তি পাচ্ছ। দ্যাট মিনস যান্ত্রিক শক্তি প্রয়োগটাই আসলে কিন্তু কনভার্ট হচ্ছে কিসে? তড়িৎ শক্তিতে। সো আমি একটা গল্পের মাধ্যমে বুঝালাম যেন জিনিসটা বুঝতে ইজিয়ার হয়। পরীক্ষা হলে আসলে এতটুকু লিখে দিলেই আসলে আমাদের হবে যে লেঞ্জের সূত্র আসলে কি করে, যে তড়িৎচুম্বক আবেশ যে শক্তি নিত্যতা সূত্র মেনে চলে, সেটাকেই অ্যাকচুয়ালি সে প্রুফ করে, মানে সেটাকেই সে অ্যাকচুয়ালি প্রমাণ করে। সো আমরা লেঞ্জের সূত্র থেকে এই জিনিসগুলো জানতে পারলাম। সো লেঞ্জের সূত্র নিয়ে বাড়তি করে কোনো ম্যাথ নাই, কারণ লেঞ্জের সূত্র বেসিক্যালি দিক নিয়ে আলোচনা। সো আমাদের লেঞ্জের সূত্রের এই কনসেপ্টটা মাত্র যেটা পড়লাম, সেটা আমাদের পরীক্ষা হলে অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।